আলোচনা করব তোমাদের ক্লাস 12-এর সংকট কোণ ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটি আমার আলোর প্রতিসরণের দ্বিতীয় ভিডিও। আচ্ছা, সংকট কোণ কি? আমি এর আগে আলোর প্রতিসরণ সম্পর্কে বলেছিলাম। এখানে দুটো মাধ্যম নেওয়া হলো, একটা বায়ু এবং আর একটা ঘন মাধ্যম, ধরে নিলাম জল বা কাঁচ নিলেও হতো। এবার ঘন মাধ্যম থেকে একটা আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তলের উপর আপাতিত হলো। আপাতন বিন্দুতে আমি একটা অভিলম্ব আঁকলাম। কি হবে আলোর প্রতিসরণে? এই কোণটা হচ্ছে আপাতন কোণ। দেখা যায় যে আলোকরশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। দূরে সরে যায় মানে এই বরাবর যদি বায়ু না থাকতো, যদি একই মাধ্যম থাকতো, তাহলে এই বরাবর যাওয়ার কথা ছিল সোজাসুজি, কিন্তু মাধ্যমটা পরিবর্তন হয়ে যাওয়ার কারণে জল থেকে বায়ুতে প্রবেশ করার ফলে অভিলম্ব থেকে আরো দূরে সরে গেল। অর্থাৎ যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু অভিলম্ব থেকে দূরে সরে গেল। তার মানে প্রতিসরণ কোণের মান বেড়ে গেল। আপাতন কোণের চাইতে প্রতিসরণ কোণের মান বেশি। এইভাবে আমি আপাতন কোণের মান ধীরে ধীরে যদি বৃদ্ধি করতে থাকি, দেখা যায় যে আপাতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য, ধরে নিলাম যে আপাতন কোণের এই নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণও বাড়তে বাড়তে এমনটা হয়ে গেছে, অর্থাৎ প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়ে গেছে। অর্থাৎ আলোকরশ্মি এই যে দুই মাধ্যম বায়ু এবং জল, তার বিভেদ তল ঘেঁষে চলে গেছে। তাহলে আপাতন কোণের এই নির্দিষ্ট মানকে আমরা বলবো সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, থিটা সি। এবারে যদি সংকট কোণের থেকে সামান্য বেশি কোণে যদি আলোকরশ্মি আপাতিত হয়, তবে দেখব যে আর প্রতিসরণ কোণের মান আর কত বাড়বে? আর তো বাড়তে পারবে না, 90 ডিগ্রি তো হয়ে গেল। তখন দেখা যাবে যে আলোকরশ্মি আর বায়ু মাধ্যমে যাচ্ছে না, আলোকরশ্মির সমগ্র অংশটাই প্রতিফলিত হচ্ছে। এই ঘটনাকে, অর্থাৎ সংকট কোণের চাইতে যদি বেশি কোণে আলোকরশ্মি ফেলা যায় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে, তবে আলোকরশ্মির পুরোটাই আবার প্রথম মাধ্যমেই ফিরে আসে। অর্থাৎ যে মাধ্যম থেকে আপাতিত হয়েছিল, বিভেদ তলে ধাক্কা খাওয়ার পর আবার সেই মাধ্যমেই ফিরে আসে, অর্থাৎ জল মাধ্যমেই থাকে। তাহলে আমরা সেই ঘটনাকে বলবো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ কেন? যেহেতু নিজের মধ্যেই থাকলো, অর্থাৎ প্রথম মাধ্যমেই থাকলো। পূর্ণ কেন? এটা তোমরা মনে রাখবে, আলোকরশ্মির যখন প্রতিসরণ হয় তখন খানিকটা অংশ প্রতিফলন হয়। অর্থাৎ আমি এই যে 1 নাম্বার, অর্থাৎ প্রথম আলোকরশ্মি যে এঁকেছিলাম, তখন যেমন আলোকরশ্মি আপাতিত হওয়ার পর প্রতিসৃত হয়েছিল, ঠিক তেমন প্রতিফলিত হয়েছিল। অর্থাৎ আপাতিত আলোকরশ্মির কিছুটা অংশ প্রতিফলিত হয়, কিছুটা অংশ প্রতিসৃত হয়। কিন্তু এই ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? সংকট কোণের চাইতে যদি বেশি কোণে আপাতিত হয়, অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আলোকরশ্মির পুরোটাই, কোনো অংশই প্রতিসৃত হয় না, পুরোটাই প্রতিফলিত হয়। সেই জন্য এখানে পূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে। আর প্রতিফলন কেন? আমরা তো প্রতিসরণ করছি, প্রতিফলন কেন এখানে কথাটা আসছে? তার কারণ আলোকরশ্মি ফিরে এসেছে, আলোকরশ্মি বিভেদ তল থেকে আবার ফিরে এসেছে, যার জন্য এটাকে আমরা বলবো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আচ্ছা, এবারে এখানে একটু মনে রাখতে হবে যে সংকট কোণের সাথে এই যে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, তার কি সম্পর্ক? তাহলে আলোকরশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে? জল অর্থাৎ ওয়াটার থেকে যাচ্ছে এয়ারে। তার মানে আলোকরশ্মি যাচ্ছে ডাব্লিউ থেকে এ তে। তাহলে লিখবো আমরা ডাব্লিউ মিউ এ ইকুয়াল টু কি হবে? প্রথম মাধ্যমের আপাতন কোণ সাইন থিটা সি, প্রথম মাধ্যমের আপাতন কোণের সাইন এবং দ্বিতীয় মাধ্যমের আপাতন কোণের সাইন। তাহলে সংকট কোণ যখন, তখন দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোণ হয়েছে 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা সি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি 1, তাহলে সাইন থিটা সি ইজ ইকুয়াল টু ডাব্লিউ মিউ এ, বা আমরা বলতে পারি সাইন থিটা সি ইজ ইকুয়াল টু 1 বাই এ মিউ ডাব্লিউ। এটা আমরা মনে রাখবো। এখানে ছিল ডাব্লিউ মিউ এ,
আমরা উল্টে লিখে দিলাম 1/a/μ/w। অঙ্ক করতে এটা কাজে লাগে। করতে এটা কাজে লাগে। এবারে আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যে কিছু উদাহরণ, সেই উদাহরণগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রথমেই যে উদাহরণ আছে সেটা হচ্ছে একটা বাস্তব প্রাকৃতিক উদাহরণ, সেটা হচ্ছে মরীচিকা, মরুভূমির মরীচিকা। মরুভূমির মরীচিকা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত। এছাড়াও আরো আছে, যেমন জলের মধ্যে যদি কোনো দর্শক থাকে, মাছ যদি থাকে, তাহলে সেই মাছ কি দেখবে? এইখানে সূর্যোদয় হচ্ছে, এটা আমি পুকুর রাখলাম, এইখানে ধরে নাও সূর্যোদয় হচ্ছে, আমরা দেখি সূর্যোদয় হচ্ছে, এখানে সূর্যাস্ত যাচ্ছে, পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, আমরা একদম এমনটা দেখি, যেখানে 180 ডিগ্রি সোজাসুজি থাকে। কিন্তু মাছ কি এটা এরকম দেখতে পাবে, বুঝতে পারবে? এটা নিয়ে আলোচনা। এবার আলোকরশ্মি, আমরা জানি আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায়, তখন সংকট কোণে যদি পড়ে, তখন কি হয়? প্রতিসৃত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়। তাহলে আমি এইরকম ধরলাম যে আলোকরশ্মি জল থেকে ওপরে বায়ুর দিকে যাচ্ছে, এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়েছে বা সংকট কোণে পড়েছে, তার ফলে আলোকরশ্মি বিভেদ তল ঘেঁষে গেছে। এটাও আমরা জানি আলোকরশ্মি প্রত্যাবর্তিতার নীতি মেনে চলে, অর্থাৎ আমি যদি উল্টো পথ অবলম্বন করি, তার মানে সূর্য থেকে আলোকরশ্মি আসবে, সূর্য থেকে আলোকরশ্মি আসছে, বিভেদ তল ঘেঁষে আসছে, তাহলে এই বিন্দু থেকে কি হবে? ভেতরে প্রবেশ করবে, অর্থাৎ এখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে তাহলে ভেতরে ঢুকবে। ঠিক একই রকম ভাবে এইখানেও তাই। এই সংকট কোণের মান আমরা যদি নির্ণয় করি তাহলে পাবো 49 ডিগ্রি, 49 ডিগ্রি। তার মানে এইখানেও একান্তর কোণ হিসাবে এটা 49 ডিগ্রি হবে, এইখানেও আমরা 49 ডিগ্রি পাবো, অর্থাৎ এখানেও পাবো 49 ডিগ্রি। তার মানে মাছ বা জলের মধ্যে কোনো দর্শক 49 যোগ 49 অর্থাৎ 98 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা শঙ্কুর মধ্যে সমস্ত ঘটনা ঘটতে দেখবে। অর্থাৎ এই যে সূর্যোদয় এখানে হচ্ছে, আমরা তো আলোকরশ্মির আর দুটো পথ বুঝবো না, যে একবার এখান থেকে এইটুকু এই পথে আসলো তারপর আবার বেঁকে গেল, আমরা তো সবসময় সোজা দেখি। অর্থাৎ আমাদের কাছে মনে হবে বা মাছের কাছে মনে হবে, যে দর্শক এখানে আছে তার কাছে মনে হবে যে সূর্য কিন্তু এমন ওপরে উঠে গেছে।
বা এইভাবে আছে। বাকি যে সমস্ত বাকি ঘটনা অর্থাৎ এখানে সূর্যোদয় হচ্ছে এবং এখানে সূর্যোদয়, এটাই তো আলটিমেট, সূর্যাস্ত আলটিমেট এটা, তাহলে এর মাঝখানে গাছ বা অন্যান্য যাই থাকুক না কেন, এ কিন্তু এই 98 ডিগ্রি যে কোণ বিশিষ্ট শঙ্কু তার মধ্যে সমস্ত ঘটনাগুলো দেখবে। আচ্ছা, তারপর হচ্ছে হীরক। এখানে আরেকটা জিনিস এখানে একটা নির্ণয় করার আছে, সেটা হচ্ছে এই যে এখানে যে ব্যাসার্ধটা, এই শঙ্কুর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা এখানে নির্ণয় করতে হবে। অর্থাৎ এই পয়েন্টটাকে আমি ই বললাম, এইখানে ও এ ই, এটাকে যদি আর বলি, এটা যদি এইচ বলি, তাহলে এইখানে ছিল থিটা সি। আমাকে এই যে ছিদ্র, এটাকে যদি আমরা একটা ছিদ্র, শঙ্কুর এটা ছিদ্র বলে ভাবি, তাহলে এই ছিদ্রের ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। তাহলে কি হবে, ছিদ্রের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব? আলোক রশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে? জল থেকে যাচ্ছে বায়ুতে। অর্থাৎ এইখানে আমরা লিখব একটা ত্রিভুজ যদি ভাবি আমরা এখানে, তাহলে ত্রিভুজের এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে লম্ব। তার মানে tan থিটা সি ইজ ইকুয়াল টু লম্ব হয়ে যাবে আর, ভূমি হয়ে যাবে এইচ। আমাকে কি বের করতে হবে? আর। তাহলে আর ইজ ইকুয়াল টু কি? এইচ tan থিটা সি। এইচ tan থিটা সি ইজ ইকুয়াল টু কি? tan থিটা সি ইজ ইকুয়াল টু sin থিটা সি ডিভাইডেড বাই cos থিটা সি। এইচ sin থিটা সি থাকলো, cos থিটা সি এর জায়গায় লিখলাম রুট ওভার 1 মাইনাস sin স্কোয়ার থিটা সি ইজ ইকুয়াল টু এইচ sin থিটা সি ইজ ইকুয়াল টু, আমি একটু আগে দেখিয়েছিলাম যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক sin থিটা সি ইজ ইকুয়াল টু 1 বাই a মিউ w। তো এখানে আমরা যদি বায়ুর প্রতিসরাঙ্ককে 1 আর জলের প্রতিসরাঙ্ককে মিউ দিয়ে প্রকাশ করি, তাহলে a মিউ w লেখার দরকার নাই, 1 বাই a মিউ w না লিখে আমরা 1 বাই মিউ লিখলাম। আর নিচে লিখবো আমরা রুট ওভার 1 মাইনাস 1 বাই মিউ স্কোয়ার। তাহলে এইখানে হয়ে যাবে এইচ, এটা বাইরে বেরিয়ে কেটে যাবে, ডিভাইডেড বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1। অর্থাৎ আমার ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক অর্থাৎ জলের প্রতিসরাঙ্ক এবং মাছ কোথায় আছে তার যে গভীরতা, সেই প্রকৃত গভীরতা যদি জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা ছিদ্রের ব্যাসার্ধটা বের করতে পারবো। এরপরে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে হীরক। হীরক এত উজ্জ্বল কেন? তার কারণ হচ্ছে যে হীরকের তলগুলো এমন ভাবে কাটা হয় যে প্রত্যেকটা তল দিয়েই আলোকরশ্মি প্রবেশ করে, কিন্তু দেখা যায় যে যখন বেরায় সব তল দিয়ে আলোকরশ্মি বেরোতে পারে না। কেন বেরোতে পারে না? তার কারণ তলগুলো এমন ভাবে কাটা থাকে যে প্রত্যেকটা তল থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। বেরালো, ধরো নাও আলোকরশ্মি ঢুকলো 100টা তল দিয়ে, আর বেরোচ্ছে একটা বা দুটো তল দিয়ে, তাহলে কি হবে? একটা বা দুটো তল দিয়ে যখন বেরোবে তখন অনেক অনেক বেশি ওর আলোর তীব্রতা হবে। এই জন্যই কিন্তু হীরক এত উজ্জ্বল। আমরা হীরের জায়গায় যদি কাচকেও এইভাবে কাটতে পারি, তাহলে কাচও উজ্জ্বল দেখায়। তখন হীরক এবং কাচের মধ্যে আমরা সাধারণ মানুষ কিন্তু পার্থক্য করতে পারবো না। নেক্সট হচ্ছে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে আরো একটা বড় একটা যুগান্তকারী আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে আলোকবাহী তন্তু। আলোকবাহী তন্তু এটা কি? আলোকবাহী তন্তু আলোকবাহী তন্তু হচ্ছে আলোকবাহী অর্থাৎ আলোকে বহন করে নিয়ে যাবে এরকম তন্তু বা আঁশ। খুবই সূক্ষ্ম, আমি এখানে বড় আঁকছি তার মানে কিন্তু এত বড় না, খুবই সূক্ষ্ম, 10⁻⁵ বা 6 অর্ডারের, সেন্টিমিটার অর্ডারের। এর দুটো তল থাকে, অ্যাকচুয়ালি 3টা তল থাকে, কিন্তু আমাদের মেনলি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটানোর জন্য আমার দুটো তলই দরকার। একটাকে বলবো কোর, এই অংশটাকে বলবো কোর,
আর একটাকে বলবো এর ওপরে একটা প্রলেপ থাকে যার প্রতিসরাঙ্কটা কোরের তুলনায় কম, অর্থাৎ বড় চোঙের মধ্যে একটা ছোট চোঙ, এইটাকে আমরা বলবো ক্ল্যাডিং। এবং কোর এবং ক্ল্যাডিংকে ঘিরে একটা অন্তরক পদার্থ থাকে, যেটাকে এই যে কোর এবং ক্ল্যাডিং, এই যে বস্তুটা আলোকবাহী তন্তুটা সেটা যেন না ছিঁড়ে যায় বা দীর্ঘদিন যেন টিকে থাকে, তার জন্যই ওই আবরণটা দেওয়া হয়। মেনলি দুটো তল, কোর এবং ক্ল্যাডিং। কি হয়, এইখানে প্রতিসরাঙ্ক কোর এবং ক্ল্যাডিং এর এমন ভাবে বেছে নেওয়া হয় যাতে খুব সামান্য একটা কোণে যদি আলোকরশ্মি আপাতিত হয়, দেখা যায় যে এইখানে যে আপাতিত হলো এই কোণটা সংকট কোণের থেকে বেশি হয়ে যায়। তার ফলে কি হবে, তার ফলে এইখানে এখানে কোর প্রতিসরাঙ্ক বেশি ঘন মাধ্যম, ক্ল্যাডিং প্রতিসরাঙ্ক কম লঘু মাধ্যম। তার ফলে কি হয়, যে ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে আলোকরশ্মি কি হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে। আবার এইখানে আপাতিত হলো, দেখা যায় যে এইখানেও সংকট কোণের থেকে বেশি, তাহলে এখান থেকেও পূর্ণ প্রতিফলন হবে। পূর্ণ প্রতিফলন হচ্ছে অর্থাৎ যে বস্তুটা থেকে আলোকরশ্মি নির্গত হচ্ছে সেই বস্তুটার একটা পূর্ণ প্রতিবিম্ব কিন্তু ওই পাশে বিপরীত পাশে গঠিত হয়, যেহেতু পূর্ণ প্রতিফলন হচ্ছে। এইটাকেই বলছে আলোকবাহী তন্তু। এই তন্তুকে কাজে লাগিয়ে আমাদের মানবদেহের শরীরের বিভিন্ন অংশে যেখানে তোমার সরাসরি দেখা অসম্ভব, সেখানে ওই আলোকবাহী তন্তুর সাহায্যে এখানে ক্যামেরা লাগিয়ে এবং সেটা আমাদের মুখের মধ্যে দিয়ে পেটের মধ্যে নিয়ে যে নানান জিনিসের ছবি কিন্তু আমরা তুলতে পারি। ডাক্তারবাবুরা কিন্তু এটা কাজ করে থাকেন। এছাড়াও টিভি কেবলে বা ফোনের কেবলে এই আলোকবাহী তন্তু যেগুলো ব্যবহার করা হয়, আমি এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং আলোকবাহী তন্তুর একটি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন একদম হাতে কলমে একটা কাজ আমি যেটা ইউটিউব থেকে পেয়েছি, সেটাও আমি তোমাদের সুবিধার জন্য দিব। এবং আলোকবাহী তন্তুর একটা অ্যানিমেটেড ভিডিও আমি আমার ভিডিওতে অ্যাড করে দিব। এর আজকের মতো এই পর্যন্তই। এর পরের দিন আমি লাস্ট ভিডিও নিয়ে আসবো, করতে এটা কাজে লাগে। এবারে আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যে কিছু উদাহরণ, সেই উদাহরণগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রথমেই যে উদাহরণ আছে সেটা হচ্ছে একটা বাস্তব প্রাকৃতিক উদাহরণ, সেটা হচ্ছে মরীচিকা, মরুভূমির মরীচিকা। মরুভূমির মরীচিকা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত। এছাড়াও আরো আছে, যেমন জলের মধ্যে যদি কোনো দর্শক থাকে, মাছ যদি থাকে, তাহলে সেই মাছ কি দেখবে? এইখানে সূর্যোদয় হচ্ছে, এটা আমি পুকুর রাখলাম, এইখানে ধরে নাও সূর্যোদয় হচ্ছে, আমরা দেখি সূর্যোদয় হচ্ছে, এখানে সূর্যাস্ত যাচ্ছে, পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, আমরা একদম এমনটা দেখি, যেখানে 180 ডিগ্রি সোজাসুজি থাকে। কিন্তু মাছ কি এটা এরকম দেখতে পাবে, বুঝতে পারবে? এটা নিয়ে আলোচনা। এবার আলোকরশ্মি, আমরা জানি আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায়, তখন সংকট কোণে যদি পড়ে, তখন কি হয়, প্রতিসৃত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়। তাহলে আমি এইরকম ধরলাম যে আলোকরশ্মি জল থেকে ওপরে বায়ুর দিকে যাচ্ছে, এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়েছে বা সংকট কোণে পড়েছে, তার ফলে আলোকরশ্মি বিভেদ তল ঘেঁষে গেছে। এটাও আমরা জানি আলোকরশ্মি প্রত্যাবর্তিতার নীতি মেনে চলে, অর্থাৎ আমি যদি উল্টো পথ অবলম্বন করি, তার মানে সূর্য থেকে আলোকরশ্মি আসবে, সূর্য থেকে আলোকরশ্মি আসছে, বিভেদ তল ঘেঁষে আসছে, তাহলে এই বিন্দু থেকে কি হবে, ভেতরে প্রবেশ করবে, অর্থাৎ এখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে তাহলে ভেতরে ঢুকবে। ঠিক একই রকম ভাবে এইখানেও তাই,
এই সংকট কোণের মান আমরা যদি নির্ণয় করি তাহলে পাবো 49 ডিগ্রি। 49 ডিগ্রি। তার মানে এইখানেও একান্তর কোণ হিসাবে এটা 49 ডিগ্রি হবে, এইখানেও আমরা 49 ডিগ্রি পাবো, অর্থাৎ এখানেও পাবো 49 ডিগ্রি। তার মানে মাছ বা জলের মধ্যে কোনো দর্শক 49 যোগ 49 অর্থাৎ 98 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা শঙ্কুর মধ্যে সমস্ত ঘটনা ঘটতে দেখবে। অর্থাৎ এই যে সূর্যোদয় এখানে হচ্ছে, আমরা তো আলোক রশ্মির আর দুটো পথ বুঝবো না, যে একবার এখান থেকে এইটুকু এই পথে আসলো তারপর আবার বেঁকে গেল, আমরা তো সবসময় সোজা দেখি। অর্থাৎ আমাদের কাছে মনে হবে বা মাছের কাছে মনে হবে, যে দর্শক এখানে আছে তার কাছে মনে হবে যে সূর্য কিন্তু এমন ওপরে উঠে গেছে বা এইভাবে আছে। বাকি যে সমস্ত বাকি ঘটনা অর্থাৎ এখানে সূর্যোদয় হচ্ছে এবং এখানে সূর্যোদয়, এটাই তো আলটিমেট, সূর্যাস্ত আলটিমেট এটা। তাহলে এর মাঝখানে গাছ বা অন্যান্য যাই থাকুক না কেন, এ কিন্তু এই 98 ডিগ্রি যে কোণ বিশিষ্ট শঙ্কু তার মধ্যে সমস্ত ঘটনাগুলো দেখবে। আচ্ছা, তারপর হচ্ছে হীরক। এখানে আরেকটা জিনিস এখানে একটা নির্ণয় করার আছে, সেটা হচ্ছে এই যে এখানে যে ব্যাসার্ধটা, এই শঙ্কুর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা এখানে নির্ণয় করতে হবে। অর্থাৎ এই পয়েন্টটাকে আমি ই বললাম, এইখানে ও এ ই, এটাকে যদি আর বলি, এটা যদি এইচ বলি, তাহলে এইখানে ছিল থিটা সি। আমাকে এই যে ছিদ্র, এটাকে যদি আমরা একটা ছিদ্র, শঙ্কুর এটা ছিদ্র বলে ভাবি, তাহলে এই ছিদ্রের ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। তাহলে কি হবে, ছিদ্রের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব? আলোক রশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে? জল থেকে যাচ্ছে বায়ুতে। অর্থাৎ এইখানে আমরা লিখব একটা ত্রিভুজ যদি ভাবি আমরা এখানে, তাহলে ত্রিভুজের এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে লম্ব। তার মানে tan থিটা সি ইজ ইকুয়াল টু লম্ব হয়ে যাবে আর, ভূমি হয়ে যাবে এইচ। আমাকে কি বের করতে হবে? আর। তাহলে আর ইজ ইকুয়াল টু কি? এইচ tan থিটা সি। এইচ tan থিটা সি ইজ ইকুয়াল টু কি? tan থিটা সি ইজ ইকুয়াল টু sin থিটা সি ডিভাইডেড বাই cos থিটা সি। এইচ sin থিটা সি থাকলো, cos থিটা সি এর জায়গায় লিখলাম রুট ওভার 1 মাইনাস sin স্কোয়ার থিটা সি ইজ ইকুয়াল টু এইচ। sin থিটা সি ইজ ইকুয়াল টু, আমি একটু আগে দেখিয়েছিলাম যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক sin থিটা সি ইজ ইকুয়াল টু 1 বাই a মিউ w। তো এখানে আমরা যদি বায়ুর প্রতিসরাঙ্ককে 1 আর জলের প্রতিসরাঙ্ককে মিউ দিয়ে প্রকাশ করি, তাহলে a মিউ w লেখার দরকার নাই, 1 বাই a মিউ w না লিখে আমরা 1 বাই মিউ লিখলাম। আর নিচে লিখবো আমরা রুট ওভার 1 মাইনাস 1 বাই মিউ স্কোয়ার। তাহলে এইখানে হয়ে যাবে এইচ, এটা বাইরে বেরিয়ে কেটে যাবে, ডিভাইডেড বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1। অর্থাৎ আমার ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক অর্থাৎ জলের প্রতিসরাঙ্ক এবং মাছ কোথায় আছে তার যে গভীরতা, সেই প্রকৃত গভীরতা যদি জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা ছিদ্রের ব্যাসার্ধটা বের করতে পারবো। এরপরে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে হীরক। হীরক এত উজ্জ্বল কেন? তার কারণ হচ্ছে যে হীরকের তলগুলো এমনভাবে কাটা হয় যে প্রত্যেকটা তল দিয়েই আলোকরশ্মি প্রবেশ করে, কিন্তু দেখা যায় যে যখন বেরায় সব তল দিয়ে আলোকরশ্মি বেরোতে পারে না। কেন বেরোতে পারে না? তার কারণ তলগুলো এমনভাবে কাটা থাকে যে প্রত্যেকটা তল থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। বেরালো, ধরো নাও আলোকরশ্মি ঢুকলো 100টা তল দিয়ে আর বেরোচ্ছে একটা বা দুটো তল দিয়ে, তাহলে কি হবে? একটা বা দুটো তল দিয়ে যখন বেরোবে তখন অনেক অনেক বেশি ওর আলোর তীব্রতা হবে। এই জন্যই কিন্তু হীরক এত উজ্জ্বল। আমরা হীরের জায়গায় যদি কাচকেও এইভাবে কাটতে পারি, তাহলে কাচও উজ্জ্বল দেখায়। তখন হীরক এবং কাচের মধ্যে আমরা সাধারণ মানুষ কিন্তু পার্থক্য করতে পারবো না। নেক্সট হচ্ছে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে আরো একটা
বড় একটা যুগান্তকারী আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে আলোকবাহী তন্তু। আলোকবাহী তন্তু এটা কি? আলোকবাহী তন্তু আলোকবাহী তন্তু হচ্ছে আলোকবাহী অর্থাৎ আলোকে বহন করে নিয়ে যাবে এরকম তন্তু বা আঁশ। খুবই সূক্ষ্ম, আমি এখানে বড় আঁকছি তার মানে কিন্তু এত বড় না, খুবই সূক্ষ্ম, 10⁻⁵ বা 6 অর্ডারে, সেন্টিমিটার অর্ডারে। এর দুটো তল থাকে, অ্যাকচুয়ালি 3টা তল থাকে, কিন্তু আমাদের মেনলি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটানোর জন্য আমার দুটো তলই দরকার। একটাকে বলবো কোর, এই অংশটাকে বলবো কোর, আর একটাকে বলবো এর ওপরে একটা প্রলেপ থাকে যার প্রতিসরাঙ্কটা কোরের তুলনায় কম, অর্থাৎ বড় চোঙের মধ্যে একটা ছোট চোঙ, এইটাকে আমরা বলবো ক্ল্যাডিং। এবং কোর এবং ক্ল্যাডিংকে ঘিরে একটা অন্তরক পদার্থ থাকে, যেটাকে এই যে কোর এবং ক্ল্যাডিং, এই যে বস্তুটা আলোকবাহী তন্তুটা, সেটা যেন না ছিঁড়ে যায় বা দীর্ঘদিন যেন টিকে থাকে, তার জন্য ওই আবরণটা দেওয়া হয়। মেনলি দুটো তল, কোর এবং ক্ল্যাডিং। কি হয়, এইখানে প্রতিসরাঙ্ক কোর এবং ক্ল্যাডিং এর এমন ভাবে বেছে নেওয়া হয় যাতে খুব সামান্য একটা কোণে যদি আলোকরশ্মি আপাতিত হয়, দেখা যায় যে এইখানে যে আপাতিত হলো এই কোণটা সংকট কোণের থেকে বেশি হয়ে যায়। তার ফলে কি হবে, তার ফলে এইখানে এখানে কোর প্রতিসরাঙ্ক বেশি, ঘন মাধ্যম, ক্ল্যাডিং প্রতিসরাঙ্ক কম, লঘু মাধ্যম। তার ফলে কি হয়, যে ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে, আলোকরশ্মি কি হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে। আবার এইখানে আপাতিত হলো, দেখা যায় যে এইখানেও সংকট কোণের থেকে বেশি, তাহলে এখান থেকেও পূর্ণ প্রতিফলন হবে। পূর্ণ প্রতিফলন হচ্ছে অর্থাৎ যে বস্তুটা থেকে আলোকরশ্মি নির্গত হচ্ছে সেই বস্তুটার একটা পূর্ণ প্রতিবিম্ব কিন্তু ওই পাশে, বিপরীত পাশে গঠিত হয়, যেহেতু পূর্ণ প্রতিফলন হচ্ছে। এইটাকেই বলছে আলোকবাহী তন্তু। এই তন্তুকে কাজে লাগিয়ে আমাদের মানবদেহের শরীরের বিভিন্ন অংশে, যেখানে তোমার সরাসরি দেখা অসম্ভব, সেখানে ওই আলোকবাহী তন্তুর সাহায্যে এখানে ক্যামেরা লাগিয়ে এবং সেটা আমাদের মুখের মধ্যে দিয়ে, পেটের মধ্যে নিয়ে যেয়ে নানান জিনিসের ছবি কিন্তু আমরা তুলতে পারি। ডাক্তারবাবুরা কিন্তু এটা কাজ করে থাকেন। এছাড়াও টিভি কেবলে বা ফোনের কেবলে এই আলোকবাহী তন্তু যেগুলো ব্যবহার করা হয়, আমি এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং আলোকবাহী তন্তুর একটি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন একদম হাতে কলমে একটা কাজ, আমি যেটা ইউটিউব থেকে পেয়েছি সেটাও আমি তোমাদের সুবিধার জন্য দিব। এবং আলোকবাহী তন্তুর একটা অ্যানিমেটেড ভিডিও আমি আমার ভিডিওতে অ্যাড করে দিব। আজকের মতো এই পর্যন্তই। এর পরের দিন আমি লাস্ট ভিডিও নিয়ে আসবো।